হাউ টু থিঙ্ক লাইক শার্লক হোমস। বিকেল গড়িয়ে সন্ধ্যা। লন্ডনের বেকার স্ট্রিটের 221B ঠিকানার জানালার পাশে বসে আছে এক অদ্ভুত মানুষ। হাতে একটি বাঁশের পাইপ, চোখে ঘোর লাগা দৃষ্টি। হ্যাঁ, তিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস। যতবার তিনি কোনো কেস হাতে নেন ততবার যেন এক নতুন রূপে আবির্ভূত হন তিনি। গোটা বিশ্বে গোয়েন্দা চরিত্রের মধ্যে তিনিই সবচেয়ে চমকপ্রদ, সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং সবচেয়ে রহস্যময়। কিন্তু প্রশ্নটা হলো, কতটা প্রতিভাবান ছিলেন এই শার্লক হোমস? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে তার বিশাল মস্তিষ্কের গহীনে, পর্যবেক্ষণে, বিশ্লেষণে আর যুক্তির সেই অলৌকিক গহ্বরে যেখানে তিনি প্রতিদিনই নতুন রহস্যের সুরাহ করেন, যেন খেলনার মতো। উদাহরণস্বরূপ, একবার ডক্টর ওয়াটসন একটি কেস নিয়ে হোমসের কাছে আসে। হোমস তাকে দেখে বলে ফেললেন, তুমি আজ সকাল 8টায় দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলে, তারপর রাস্তার ডান পাশে হাঁটতে হাঁটতে পত্রিকা কিনেছ, কিন্তু তখনও তোমার মোজা ভেজা ছিল। ডক্টর ওয়াটসনের চোখ কপালে। এ আবার হোমস কিভাবে বুঝলেন? হোমস ব্যাখ্যা করেন, ডান পায়ের পাতায় কাদা লেগেছে, কিন্তু গোড়ালিতে নেই, মানে হাঁটছিলে ডান পাশে। দাঁতের ডাক্তারের বিজ্ঞাপন আছে যে পত্রিকায়, সেটি তার হাতের কাগজে ছিল, আর মোজার নিচের অংশ এখনো ভেজা, মানে ভিজে রাস্তায় পা পড়েছিল আগে। এই পর্যবেক্ষণ ক্ষমতা ছিল হোমসের প্রধান অস্ত্র। তিনি বিশ্বাস করতেন, ইউ সি বাট ইউ ডু নট অবজার্ভ। কিন্তু কিভাবে তিনি এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দেন? মাস্টারমাইন্ড বইটি আপনাকেই শেখাবে সেই গোপন কৌশল। আজ আমরা জানব কিভাবে আমরাও শার্লক হোমসের মতো ভাবতে পারি। বইটির লেখিকা মারিয়া কন্নিকোভা আমাদের হাতে তুলে দিয়েছেন এক আশ্চর্য মানসিক যন্ত্র, যার সাহায্যে আমরা আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করতে পারি, ভুল কমাতে পারি, এমনকি জীবনের বড় সিদ্ধান্তগুলোকেও আরো নির্ভুলভাবে নিতে পারি। চলুন রহস্যভেদ শুরু হোক। মূল ধারণা 1, মনের বৈজ্ঞানিক পদ্ধতি। হোমস বনাম ওয়াটসন। শার্লক হোমসের চিন্তার পদ্ধতি অনেকটাই বৈজ্ঞানিক এবং তার সমস্ত কাজের ভিত্তি হল বাস্তবিক বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ। তিনি আবেগ বা পুরনো অভ্যস্ত চিন্তাভাবনা থেকে মুক্ত, বরং প্রতিটি ঘটনার গভীর বিশ্লেষণ করেন, যাতে সবকিছু মস্তিষ্কের দৃষ্টিতে পরিষ্কার এবং তথ্যভিত্তিক হয়ে ওঠে। হোমস একটি সমস্যা সমাধানের জন্য প্রথমে সব তথ্য সংগ্রহ করেন এবং তারপর তাকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেন। তার কাছে সমস্যা বা ঘটনার সঙ্গে সম্পর্কিত অপ্রকাশিত তথ্য গুরুত্বপূর্ণ, যা সাধারণ মানুষের চোখে পড়ে না। অধিকাংশ ক্ষেত্রে হোমস পর্যবেক্ষণ ও যুক্তি ব্যবহার করে এমন সিদ্ধান্তে পৌঁছন যা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বাস্তবে তার সঠিকতা অক্ষুণ্ণ থাকে। তার চিন্তাভাবনা এমনভাবে সংগঠিত যে তিনি সহজেই নির্দিষ্ট উপসংহারে পৌঁছতে পারেন, যা সাধারণ মানুষের জন্য অনেকটাই জটিল হয়ে ওঠে। অপরদিকে ডক্টর জন হ্যামিস ওয়াটসন শার্লক হোমসের বন্ধু এবং সহযোগী, একেবারে ভিন্ন ধরনের চিন্তাভাবনা পদ্ধতি অনুসরণ করেন। ওয়াটসন একটি প্রচলিত এবং আবেগভিত্তিক মানসিকতার অধিকারী। তিনি সাধারণত হোমসের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ব্যাখ্যা করার জন্য একটি সাধারণ মনোভাব অবলম্বন করেন, যেখানে তার ব্যক্তিগত অভ্যস্ততা এবং আবেগ প্রভাব ফেলতে পারে। ওয়াটসন ব্যক্তিগত অনুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেন, কিন্তু সেই পদ্ধতিটি অনেক সময় অদক্ষ হয়ে পড়ে। অথচ হোমসের চিন্তা প্রক্রিয়ায় আবেগের জন্য কোনো স্থান নেই। হোমস যতটা সম্ভব নিরপেক্ষ থাকতে চান এবং সমাধানের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দিকে মনোযোগ দেন। তার এই বৈজ্ঞানিক পদ্ধতি ও যুক্তির উপর নির্ভরতা তাকে অপরাধ সমাধানে এক অভূতপূর্ব দক্ষতা প্রদান করেছে। হোমসের চিন্তা প্রক্রিয়াকে বোঝার জন্য প্রথমে তার পর্যবেক্ষণের ক্ষমতা বুঝতে হবে। হোমস এত বেশি তথ্যের উপর মনোযোগ দেন যে তিনি একটি ঘটনাকে সঠিকভাবে বিশ্লেষণ করতেই পারেন এবং তার সেই বিশ্লেষণ থেকে সঠিক সিদ্ধান্তে তিনি পৌঁছান। উদাহরণস্বরূপ, একটি অপরাধের ঘটনাস্থলে যখন তিনি পৌঁছান, তখন তিনি দ্রুত সবার পোশাক, অবস্থান, গতিবিধি
এবং অন্যান্য ছোট ছোট বিশদ বিবরণ লক্ষ্য করেন। এক একটি ছোট তথ্য তার জন্য বিশাল গুরুত্বপূর্ণ হতে পারে। এই ধরনের বৈশিষ্ট্য এবং দক্ষতা সাধারণ মানুষ সহজে অর্জন করতে পারে না, কারণ আমাদের মস্তিষ্ক সাধারণত একসাথে অনেক তথ্য নেওয়ার জন্য প্রস্তুত থাকে না। হোমসের মস্তিষ্কের বৈশিষ্ট্য তার অভ্যন্তরীণ যুক্তির ওপর নির্ভর করে। যেখানে কোনো তাৎক্ষণিক অনুভূতি বা ইন্দ্রিয়ের প্রভাব থাকলে সে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এই প্রক্রিয়ায় হোমস তার মানসিক শক্তি পুরোপুরি ব্যবহার করেন, যাতে তিনি ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকতে পারেন। এছাড়া হোমসের চিন্তা প্রক্রিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তিনি যে কোনো সমস্যাকে সমাধান করার আগেই সেই সমস্যা সম্পর্কে বিশদভাবে চিন্তা করেন এবং কখনোই কোনো পদ্ধতিতে অগ্রসর হন না যা তার সঠিক সিদ্ধান্ত থেকে বিচ্যুত হতে পারে। তার মনোযোগ এতটাই তীক্ষ্ণ থাকে যে তিনি পরিস্থিতির মধ্যে সমস্ত সম্ভাব্য ফলাফল এবং পরিণতি বিচার করেন। এই মনোযোগ এবং চিন্তার গভীরতা তাকে অল্প সময়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। তার জন্য এটা এক ধরনের সিস্টেম্যাটিক পদ্ধতি, যেখানে প্রতিটি উপাদান এবং তার প্রভাবের মূল্যায়ন করা হয়। শার্লক হোমসের চিন্তা পদ্ধতি এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের পদ্ধতিগুলো সম্ভব হয়েছিল তার মস্তিষ্কের প্রশিক্ষণের মাধ্যমে। তিনি একাধিক কৌশল ব্যবহার করেন যেগুলো তার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকরী। এটি একটি দীর্ঘমেয়াদী এবং প্রায়শই কঠোর প্রশিক্ষণ প্রক্রিয়া, যেখানে তিনি নির্দিষ্ট কৌশল ও নিয়মের মাধ্যমে নিজের মস্তিষ্ককে শানিত করেন। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল তথ্যকে সঠিকভাবে ফিল্টার করা। তিনি কেবলমাত্র সেই তথ্যগুলোকে মস্তিষ্কে স্থান দেন যেগুলো সত্যিকার অর্থে তার কাজে আসে, আর অন্য সব ধরনের অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তথ্য তিনি বাদ দেন। এই কৌশলগুলো ব্যবহার করে হোমস তার মস্তিষ্কের সম্পূর্ণ ক্ষমতা কাজে লাগান এবং দুর্দান্ত সমস্যা সমাধান দক্ষতার অধিকারী হন। হোমসের মতে মানুষের মস্তিষ্কের ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন তীক্ষ্ণ মনোযোগ, দৃঢ় যুক্তি এবং প্রয়োজনীয় তথ্যের প্রতি নিরলস মনোযোগ। এছাড়া আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং কখনোই যুক্তি বা বিশ্লেষণের সাথে সংঘর্ষে আসা উচিত নয়। হোমস প্রায় ওয়াটসনকে বলতেন, হে মাই ডিয়ার ওয়াটসন, তুমি দেখো কিন্তু পর্যবেক্ষণ করো না। এর অর্থ হলো ওয়াটসন চোখে অনেক কিছু দেখলেও সেগুলোকে অর্থবহ তথ্যে রূপান্তর করতে পারে না। উদাহরণস্বরূপ, আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া গল্পে হোমস একজন নারীর পোশাক, হাতের দাগ এবং আচরণ থেকে তার পেশা ও সাম্প্রতিক ভ্রমণ সম্পর্কে সঠিক অনুমান করেছিলেন। মূল ধারণা 2, দ্য ব্রেইন অ্যাটিক। ব্রেইন অ্যাটিক বলতে মস্তিষ্কের সেই স্থানকে বোঝানো হয় যেখানে আমরা তথ্য সংরক্ষণ করি। এটি একটি বিশাল কিন্তু সীমাবদ্ধ স্থান। হোমসের ধারণায় এই অ্যাটিকের একটি খুব গুরুত্বপূর্ণ দিক হল সেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য থাকা উচিত। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় তথ্য এই স্থানকে জঞ্জাল মুক্ত রাখে এবং মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়ক হয়। এই ধারণাটি আমাদের মস্তিষ্কের প্রকৃতি সম্পর্কেও চিন্তা করার একটি নতুন উপায় প্রদান করে। সাধারণত আমরা আমাদের মস্তিষ্কে অসংখ্য তথ্য জমা করি, কিন্তু সেগুলো সবই আমাদের প্রতিদিনের জীবনে কাজে আসে না। আমরা যদি এই অপ্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলতে পারি এবং শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য রাখি, তবে আমাদের মস্তিষ্ক আরও কার্যকরীভাবে কাজ করবে এবং সমস্যার সমাধানেও আরও দক্ষ হবে। হোমসের চিন্তা করার পদ্ধতির মূল ভিত্তি হল অতিরিক্ত জ্ঞান এবং তথ্য থেকে মুক্তি। তিনি এমন এক ধরনের তথ্য সংগ্রহ করেন যা তার কাজের জন্য সত্যিকারভাবে প্রয়োজনীয়। হোমসের মতো চিন্তা করতে হলে আমাদের মস্তিষ্কের সেই সমস্ত অপ্রয়োজনীয় তথ্য ফেলে দিতে হবে যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে বা সমস্যা সমাধানে সাহায্য করে না। হোমস একটি চমৎকার পর্যবেক্ষক এবং তার মস্তিষ্কের অ্যাটিকে শুধুমাত্র সেসব তথ্য থাকে যা তার পেশাগত কাজের জন্য গুরুত্বপূর্ণ। যেমন হোমস কখনোই তার মস্তিষ্কে কোনো অপ্রয়োজনীয় তথ্য, যেমন কোনো ধরনের অপ্রাসঙ্গিক বিজ্ঞান বা ইতিহাসের কথা রাখেন না। এর পরিবর্তে তিনি শুধুমাত্র তার মামলার জন্য প্রয়োজনীয় তথ্য ধারণ করেন।
যা তার বিচার বুদ্ধি এবং বিশ্লেষণী ক্ষমতাকে উন্নত করে। মস্তিষ্কের আঞ্চলিক ধারণাটি খুবই কার্যকর যদি আমরা আমাদের মস্তিষ্কের তথ্য সংরক্ষণকে সঠিকভাবে পরিচালনা করি। প্রতিদিনের জীবনযাত্রায় আমরা আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করি। কিছু তথ্য আমাদের জীবনে কাজে আসে, আবার কিছু তথ্য সম্পূর্ণ অপ্রয়োজনীয় বা ক্ষতিকর হতে পারে। শার্লক হোমসের মতো চিন্তা করতে হলে আমাদের এই তথ্যগুলো সঠিকভাবে শ্রেণীবদ্ধ করা এবং সেগুলোর মাঝে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর তথ্য সরিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মস্তিষ্কের অ্যাটিক বা সঞ্চিত তথ্যগুলো কিভাবে সংরক্ষণ করা হবে তা আমাদের কৌশল ও পদ্ধতির ওপর নির্ভর করে। শার্লক হোমসের মস্তিষ্কের আঞ্চলিকটি খুবই সুশৃঙ্খল। তার মস্তিষ্কের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত তথ্য স্থান পায় না, যা তার বিশ্লেষণী শক্তি এবং পর্যবেক্ষণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শার্লক হোমসের মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মস্তিষ্কের প্রক্রিয়া এবং কৌশল জানা প্রয়োজন। আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি আছে, কিন্তু সঠিক তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা সিদ্ধান্ত নিই তবে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, হোমস যখন কোনো ঘটনার তদন্ত করেন তখন তিনি সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছান। তিনি তার মস্তিষ্কে শুধুমাত্র সেই সমস্ত তথ্য ধারণ করেন যা তাকে তার তদন্তে সহায়তা করতে পারে। আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেকাংশে নির্ভর করে যে আমরা কিভাবে আমাদের মস্তিষ্কের তথ্যকে সংগ্রহ এবং বিশ্লেষণ করি। শার্লক হোমসের মতো চিন্তা করতে গেলে আমাদের মস্তিষ্কের এই তথ্য ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। শার্লক হোমসের মস্তিষ্কের আঞ্চলিক ধারণাটি শুধু খুনের রহস্য সমাধানে নয়, বাস্তব জীবনে নানা পরিস্থিতিতেও ব্যবহার করা যায়। আমাদের জীবনেও অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয় যেগুলোর জন্য আমাদের সঠিক তথ্য এবং বিশ্লেষণের প্রয়োজন। সুতরাং হোমসের মস্তিষ্কের এই পদ্ধতি বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা আমাদের চিন্তার প্রক্রিয়াকে আরো উন্নত এবং কার্যকারী করতে পারি। দ্য ব্রেইন অ্যাটিক আমাদের শেখায় কিভাবে মস্তিষ্কের তথ্য সঠিকভাবে সংগৃহীত এবং ব্যবস্থাপিত হতে পারে। শার্লক হোমসের মতো চিন্তা করার জন্য আমাদের মস্তিষ্কে শুধুমাত্র সঠিক এবং প্রয়োজনীয় তথ্য রাখা জরুরি, যেন তা আমাদের সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। মূল ধারণা ৩, আ ক্যাবিনেট অফ মিস্ট্রিজ। এই অধ্যায়টি মূলত দুটি গুরুত্বপূর্ণ ধারণার উপর ভিত্তি করে গঠিত: সৃজনশীলতা এবং কল্পনা। লেখিকা শার্লক হোমসের বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সৃজনশীল চিন্তা প্রসঙ্গে আলোচনা করেন। শার্লক হোমসের মস্তিষ্কে যে গুণগুলো ছিল তা কেবল তার ক্ষমতাকে আরও উন্নত করেছিল, বিশেষত তার কল্পনা শক্তি এবং সৃজনশীলতা। শার্লক হোমসের সাফল্য ছিল তার মেধা এবং সৃজনশীলতার মিশ্রণ। সে কেবল বাস্তব তথ্যগুলো লক্ষ্য করত না, বরং তার কল্পনা শক্তি ব্যবহার করে একটি নতুন দৃষ্টিকোণ থেকে সেসব তথ্য বিশ্লেষণ করত। লেখিকা বলেন, একটি রহস্য সমাধানে শুধুমাত্র যুক্তির উপর নির্ভর করা যথেষ্ট নয়, কখনো কখনো অতিরিক্ত কল্পনা বা সৃজনশীল চিন্তা প্রয়োজন। শার্লক হোমসের কল্পনা শক্তি তার তদন্তের পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তার মস্তিষ্ক ছিল এক ধরনের ক্যাবিনেট অব মিস্ট্রিজ বা রহস্যের মন্ত্রমুগ্ধ কারাগার, যেখানে প্রতিটি নতুন তথ্য বা অভিজ্ঞতা একটি নতুন রহস্যের সৃষ্টি করত। হোমস কল্পনাকে রহস্য সমাধানের একটি উপকারী টুল হিসেবে ব্যবহার করত। এতে করে সে তার তদন্তের সময় অন্যদের থেকে অনেক বেশি বিচিত্র চিন্তা করতে পারত। হোমসের মতো সৃজনশীল চিন্তা এবং কল্পনা শক্তি তৈরি করতে হলে প্রথমত আমাদের সচেতনভাবে আমাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। সাধারণত আমরা যা দেখি তা শুধুমাত্র একটি দৈনন্দিন কার্যকলাপের অংশ হিসেবে দেখি, কিন্তু শার্লক হোমসের মতো আমাদেরও চাইলে প্রতিটি ঘটনা, প্রতিটি পরিস্থিতি বা উপাদানকে গভীরভাবে বিশ্লেষণ এবং কল্পনা করতে পারি। যেমন হোমস যখন কোনো অপরাধের তদন্ত করত তখন সে ঘটনাটি কল্পনা করে সেই দৃশ্যের পুনর্নির্মাণ করত এবং তার মাধ্যমে সঠিক তথ্য খুঁজে বার করত। এছাড়াও হোমসের বিশ্লেষণাত্মক চিন্তার পেছনে যে সৃজনশীলতা কাজ করত তা কার্যত তাকে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে তুলত। তার মস্তিষ্কে সবকিছু ছিল ভিন্নভাবে সাজানো, প্রতিটি বিষয়ে এক অদ্ভুত
নতুনভাবে চিন্তা করার ক্ষমতা তাকে অপরাধের সমাধান করতে সাহায্য করত। হোমসের মনে এমন এক জায়গা ছিল যেখানে সে সমস্ত তথ্য, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে সংরক্ষণ করত এবং সেগুলোকে ব্যবহার করে সমস্যার সমাধান করত। লেখিকা বলেন, এটি এমন একটি জায়গা যেখানে শুধু রহস্য আর সমস্যার সমাধান নেই, বরং সৃষ্টিশীল চিন্তার সমস্ত উপাদান সমাবেশ ঘটে। শার্লক হোমসের বিশ্লেষণ ক্ষমতার মূল চাবিকাঠি ছিল তার মস্তিষ্কের বিভিন্ন চিন্তা ও অভিজ্ঞতার সংমিশ্রণ। তার মস্তিষ্ক ছিল একটি বিশাল মস্তিষ্কের ক্যাবিনেট, যেখানে শূন্যস্থান ছিল না। প্রতিটি অভিজ্ঞতা ও চিন্তা সেখানে সঞ্চিত হতো এবং তার সমাধান করবার ক্ষমতা বহুগুণ বেড়ে যেত। হোমসের সৃজনশীলতা এবং কল্পনা একেবারেই আকস্মিক ছিল না, বরং এটি একটি অভ্যাস ছিল যা হোমস নিয়মিতভাবে চর্চা করত। এটি তাকে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে সাহায্য করত এবং কেবল অপরাধের ক্ষেত্রে নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও একইভাবে প্রয়োগ করা সম্ভব হতো। কল্পনা বা সৃজনশীল চিন্তা গড়ে তোলার জন্য আমাদের প্রতিদিনের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন নিয়মিতভাবে মননশীলতা চর্চা, এক্সপেরিমেন্ট বা নতুন কিছু শেখা এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। শার্লক হোমসের মতো একজন বিশ্লেষণী মন থাকতে হলে আমাদের মস্তিষ্ককে সৃজনশীল চিন্তার জন্য প্রস্তুত করতে হবে, কেবল বাস্তব এবং মুক্তির ওপর নির্ভর করে নয়। কল্পনা এবং সৃজনশীলতার শক্তির মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা দক্ষতা আরও তীক্ষ্ণ হতে পারে। মূল ধারণা 4, এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। এই অধ্যায়টি শার্লক হোমসের চিন্তার প্রক্রিয়া এবং তার গবেষণার মূল 3টি তত্ত্ব, ডিডাকশন, অ্যাবডাকশন এবং ইন্ডাকশনের উপর ভিত্তি করে লেখা। নাম্বার 1, ডিডাকশন। ডিডাকশন হল একটি চিন্তার প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট তথ্য থেকে সাধারণ নীতির মাধ্যমে একটি ফলসিদ্ধ সিদ্ধান্তে পৌঁছানো হয়। এটি একটি বৈধ যুক্তির ধরন যেখানে অনুমান বা পূর্ব ধারণার উপর ভিত্তি করে কোনো কিছু নির্ধারণ করা হয়। শার্লক হোমস সাধারণত এই পদ্ধতি ব্যবহার করেন যখন তার কাছে কিছু নির্দিষ্ট তথ্য থাকে এবং তিনি সেই তথ্যের মাধ্যমে একটি নিখুঁত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেন। হোমসের ডিডাকশন প্রক্রিয়া সাধারণত তার অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে শুরু হয়। ওনার চারপাশে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা বা তথ্যগুলোকে খুব গভীরভাবেও লক্ষ্য করতেন তিনি। যেমন, তিনি একজন ব্যক্তি সম্পর্কে শুধুমাত্র তার পোশাক, হাঁটার ধরন বা কথা বলার উপায় দেখে তার সম্পর্কে নানা তথ্য অনুমান করতে পারতেন। এই পর্যবেক্ষণ থেকে তিনি একটি সাধারণ নীতি প্রযোজ্য করে সত্য বের করার চেষ্টা করেন। উদাহরণ, যদি শার্লক হোমস কোনো অপরাধীকে দেখতে পান এবং তার জুতোয় মাটি আটকে থাকে, হোমস ওই মাটি ধরেই অনুমান করতে পারেন যে অপরাধী কোন এলাকায় ছিল বা কোন প্রকারের পরিবেশে অপরাধটি ঘটেছিল। ডিডাকশন প্রক্রিয়া সাধারণত খুব সুনির্দিষ্ট এবং তা খুব কম সময়ে সিদ্ধান্তে পৌঁছায়, কিন্তু এটি নির্ভর করে পর্যবেক্ষণ ক্ষমতা এবং যুক্তি ক্ষমতার উপর। নাম্বার 2, অ্যাবডাকশন। অ্যাবডাকশন হল এমন একটি চিন্তার প্রক্রিয়া যেখানে সেরা ব্যাখ্যা বা সম্ভাব্য কারণের মধ্যে থেকে একটি বেছে নেওয়া হয়, যদিও তা সঠিক বা নিশ্চিত নয়। এটি একটি অনুমানমূলক প্রক্রিয়া বা সাধারণত সমস্যার সমাধান করতে ব্যবহৃত হয় যখন সরাসরি কোনো প্রমাণ নেই। অ্যাবডাকশন হোমসের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা। তিনি যখন কোনো অপরাধের প্রমাণ বা নির্দিষ্ট তথ্যের অভাবে থাকেন, তখন তিনি সেরকম একটি ব্যাখ্যা বা সম্ভাবনা তৈরি করেন যা সবচেয়ে সম্ভাব্য মনে হয়। অ্যাবডাকশন পদ্ধতির মূল বিশেষত্ব হল এটি প্রতিটি সম্ভাব্য ব্যাখ্যার ওপর ভিত্তি করে কিছু অনুমান তৈরি করতে সহায়ক হয়। একে সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা বলা হয়। যেমন, যদি একটি ব্যক্তি একটি নির্দিষ্ট জায়গা থেকে অপহৃত হয়ে যায়, তবে শার্লক হোমস বিভিন্ন সম্ভাব্য ব্যাখ্যা তৈরি করে এবং তারপর সেই সম্ভাবনার মধ্যে দিয়ে সবচেয়ে শক্তিশালী বা যুক্তিযুক্ত ব্যাখ্যাটি বেছে নেয়। উদাহরণ, যখন একটি নির্দিষ্ট ঘর থেকে কিছু গুপ্ত চিহ্ন পাওয়া যায় যা দেখে হোমস অনুমান করেন যে সেই ব্যক্তি স্থানান্তরিত হতে পারে বা একটি পছন্দসই জায়গায় চলে যেতে পারে, তার এই অনুমান সত্য হতে পারে না, কিন্তু সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা
তিনি খুঁজে বের করার চেষ্টা করেন। নাম্বার 3, ইন্ডাকশন। ইন্ডাকশন হল একটি চিন্তার প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট ঘটনার বা উপাত্তের মাধ্যমে একটি সাধারণ নিয়ম বা নীতিতে পৌঁছানো হয়। এটি একটি যুক্তি প্রক্রিয়া যা প্রমাণিত তথ্যের ভিত্তিতে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। শার্লক হোমস সাধারণত ইন্ডাকশন পদ্ধতিটি ব্যবহার করেন অপরাধের গতিবিধি বিশ্লেষণ করতে। যখন কোনো অপরাধ ঘটানো হয় এবং সেই ঘটনার মধ্যে কিছু সাধারণ রীতি বা নিয়ম খুঁজে পাওয়া যায়, তখন তিনি সেই ঘটনার উপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা তৈরি করেন। হোমসের ইন্ডাকশন প্রক্রিয়াটি উদাহরণস্বরূপ দেখা যেতে পারে যখন তিনি একটি অপরাধের ধরন দেখে অনুমান করেন যে অপরাধী পূর্বে এমন ধরনের অপরাধ করেছে। তিনি তার পূর্বের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সাধারণ নীতি তৈরি করেন এবং সেটি ব্যবহার করে অপরাধীকে চিহ্নিত করতে সহায়ক হন। উদাহরণ, যদি শার্লক হোমস একটি সিরিজ অব অপরাধ দেখে যেখানে একাধিক অপরাধের প্যাটার্ন মিলছে, যেমন একই জায়গায় ঘটেছে বা একই ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে বা একই সময়ে ঘটেছে, তবে তিনি সেই প্যাটার্নকে সাধারণ নীতিতে পরিণত করে যা পরে তাকে অপরাধী চিহ্নিত করতে সহায়ক হয়। ডিডাকশন, অ্যাবডাকশন এবং ইন্ডাকশন তিনটি যুক্তি প্রক্রিয়া হলেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। ডিডাকশন হল একটি নির্দিষ্ট তথ্য থেকে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো। অ্যাবডাকশন হল একটি সম্ভাব্য ব্যাখ্যা বা কারণ খোঁজা এবং ইন্ডাকশন হল অভিজ্ঞতার মাধ্যমে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। প্রতিটি প্রক্রিয়া আলাদা উদ্দেশ্য সাধন করে এবং শার্লক হোমসের চিন্তার পদ্ধতিতে তারা একে অপরকে সম্পূরক হিসেবে কাজ করে। হোমসের চিন্তা করার পদ্ধতি হল খুবই কার্যকর এবং বিশ্লেষণাত্মক। তার বৈশিষ্ট্য ছিল তার বিশাল মনোযোগ এবং বিশ্লেষণ ক্ষমতা, যা তাকে অনুমান বা কিছু নিশ্চিত তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেছিল। হোমসের যুক্তির পদ্ধতিতে তিনটি প্রক্রিয়া সুনির্দিষ্টভাবে কাজ করে এবং তারা একে অপরের সাথে সমন্বয় সাধন করে। শার্লক হোমস তার প্রাথমিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ থেকে একেবারে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেন, তবে তার পদ্ধতির ক্ষেত্রে এক ধরনের ব্যতিক্রম বা অনিশ্চয়তা থাকে যা অ্যাবডাকশন থেকে আসে। ইন্ডাকশন তার পূর্ববর্তী অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করে এবং তার চিন্তা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে শার্লক হোমসের চিন্তা করার পদ্ধতি তার শক্তিশালী পর্যবেক্ষণ এবং বিচার ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি করা হয়। শার্লক হোমসের মতো মনোযোগী, বিশ্লেষণী এবং যুক্তিসঙ্গত চিন্তাভাবনা আমাদের জীবনেও কাজে আসতে পারে, বিশেষ করে সমস্যার সমাধান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। মূল ধারণা 5, দ্য আর্ট অফ মাইন্ডফুলনেস। শার্লক হোমস, যিনি তার বিশদ মনোযোগ এবং নিরপেক্ষ বিশ্লেষণের জন্য বিখ্যাত, তা মাইন্ডফুলনেসের প্রতিফলন। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা অযথা চিন্তা, উদ্বেগ বা অতীত ভিত্তিক স্মৃতি নিয়ে চিন্তিত থাকি, যা আমাদেরকে বর্তমান পরিস্থিতি বা মুহূর্ত থেকে বিচ্যুত করে দেয়। এইসব দৃষ্টি বিচ্যুতি আমাদের মনের ক্ষমতাকে সীমাবদ্ধ করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে উপস্থিত থাকা, এর মাধ্যমে একজন ব্যক্তি সম্পূর্ণভাবে বর্তমানের প্রতি মনোযোগী হতে পারেন, যার ফলে তার চিন্তা আরও স্পষ্ট, সিদ্ধান্ত আরও সঠিক এবং কর্ম আরও কার্যকারী হয়। এই ধারণা শার্লক হোমসের মাধ্যমে বিশেষভাবে প্রদর্শিত হয়, যিনি প্রায় সবসময় তার চারপাশের ঘটনাগুলোর প্রতি গভীর মনোযোগ দেন, যেন কোনো কিছুই তার দৃষ্টি এড়িয়ে না যায়। শার্লক হোমস, যে তার নিরীক্ষণের মাধ্যমে রহস্য সমাধান করে, প্রতিটি ছোট বড় তথ্য সংগ্রহ করেন এবং তা বিশ্লেষণ করেন। এই বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি মূলত একটি মাইন্ডফুলনেস প্র্যাকটিস, যেখানে কোনো কিছুতে পূর্ণ মনোযোগ দেওয়া হয়। হোমস তার মস্তিষ্কে যা কিছু মনে রাখে তা শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক তথ্য, অন্য সবকিছু তার মনের বাইরে থাকে। শার্লক হোমসের চিন্তাভাবনা কোনো অযথা চিন্তা বা অতীতের ভুল নিয়ে হয় না। তার চিন্তা প্রক্রিয়া শুধু বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে চলে। প্রতিটি বিষয়ে গভীর মনোযোগ, চিন্তাভাবনা এবং বিশ্লেষণ, এটি হোমসের কর্মকৌশল। আমাদের জীবনে এই ধরনের মনোযোগ এবং সচেতনতার অভ্যাস তৈরি করলে আমাদের মস্তিষ্কের সক্ষমতা আরও উন্নত হতে পারে এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো
আরো ভালোভাবে মোকাবেলা করতে পারব। মাইন্ডফুলনেস শুধুমাত্র আমাদের মস্তিষ্কের দক্ষতা বৃদ্ধি করে না, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনে সমস্যাগুলোর প্রতি আরো সম্যক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। মনোযোগের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের ক্ষমতা আরো উন্নত করতে পারি, যা শার্লক হোমসের মতো বিশ্লেষণী চিন্তাধারা গড়ে তোলে। যেমন যখন আমরা কোনো একটি পরিস্থিতি বা সমস্যা নিয়ে চিন্তা করি, তখন যদি আমরা সঠিকভাবে বর্তমান মুহূর্তে মনোযোগ দিয়ে কাজ করি, তবে সে পরিস্থিতি বা সমস্যা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং সঠিক হয়। একটি গুরুত্বপূর্ণ দিক হল, শার্লক হোমসের মতো চিন্তা করতে হলে আমাদের শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া উচিত না, বরং আমাদের মনের মধ্যে যা ঘটেছে বা যা ঘটছে তা বুঝে তা নিয়ন্ত্রণে রেখে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে, অযথা চিন্তা বা অতীতের স্মৃতি বর্তমান পরিস্থিতিতে আমাদের মনোযোগকে বিভ্রান্ত করতে পারে। মাইন্ডফুলনেস শুধুমাত্র বর্তমানে থাকা নয়, বরং আমাদের মনোযোগকে শুধু গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়ে কেন্দ্রীভূত রাখাও। মনোযোগী থাকার ফলে আমাদের চিন্তা আরও স্পষ্ট হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখন আমরা অতীত বা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই, তখন আমাদের মন বর্তমানের প্রতি মনোযোগী থাকে না। কিন্তু মাইন্ডফুলনেস বা সচেতনতা আমাদের মনকে বর্তমানের দিকে কেন্দ্রীভূত করতে সহায়তা করে, যা আমাদের আরও কার্যকরী, সঠিক এবং সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়া মাইন্ডফুলনেস আমাদের আবেগগুলোর উপরও নিয়ন্ত্রণ এনে দেয়। যখন আমরা বর্তমানের প্রতি সচেতন থাকি, তখন আবেগের দ্বারা প্রভাবিত না হয়ে পরিস্থিতির প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও স্থির এবং প্রাঞ্জল হয়। মাইন্ডফুলনেসের উন্নতির জন্য কিছু টিপস, যেগুলো শার্লক হোমসের মতো চিন্তা করতে সহায়তা করতে পারে। প্রথমেই মনোযোগী থাকার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। যেমন, আমাদের দৈনন্দিন কাজগুলো করতে গেলে যদি আমরা সেগুলোর প্রতি সম্পূর্ণ মনোযোগী হই, তবে সেগুলোর মধ্যে আমরা আরও নতুন তথ্য খুঁজে পাব। আমাদের চারপাশের ছোট ছোট বিষয়গুলোর দিকে মনোযোগী হওয়া, যেমন শব্দ, রং, গন্ধ এবং অনুভূতি, আমাদের সচেতনতা বাড়াতে পারে। এছাড়া আমাদের শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। যখন আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগী হই, তখন আমাদের মস্তিষ্ক স্থির হয়ে যায় এবং আমরা আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারি। মূল ধারণা 6, অন্তর্দৃষ্টি, যুক্তি এবং সঠিক ভারসাম্যের প্রয়োজন। অন্তর্দৃষ্টি এবং যুক্তি এই দুটো আলাদা চিন্তা পদ্ধতি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সিদ্ধান্ত গ্রহণের সময় এই দুটি একে অপরের সাথে সম্পর্কিত এবং মাঝে মাঝে একে অপরকে পরিপূরক করতে পারে। মানুষের মস্তিষ্কে অন্তর্দৃষ্টি এবং যুক্তি দুটি ভিন্ন চিন্তাভাবনা পদ্ধতি হিসেবে কাজ করে, তবে তাদের মধ্যে যে কোনো একটি বেশিরভাগ সময়ে আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। অন্তর্দৃষ্টি হল এমন একটি প্রক্রিয়া যা দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেখানে আমাদের অতীত অভিজ্ঞতা, অনুভূতি এবং অবচেতন মন কাজ করে। এটি প্রায় নির্ভুল মনে হলেও কিছু ক্ষেত্রে এটি ভ্রান্ত হতে পারে, কারণ অন্তর্দৃষ্টি সবসময় সঠিক তথ্যের উপর ভিত্তি করে কাজ করে না, বরং এটি আমাদের পূর্বের অভিজ্ঞতা এবং অনুভূতির ভিত্তিতে তৈরি হয়। অন্যদিকে যুক্তি হল একটি ধীরগামী প্রক্রিয়া, যেখানে আমরা তথ্যের উপর ভিত্তি করে চিরন্তন বিশ্লেষণ করি এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। যুক্তির মাধ্যমে আমাদের চিন্তা প্রক্রিয়া অনেক বেশি সুসংগত এবং সঠিক হতে পারে, তবে এটি অনেক সময় সময় সাপেক্ষ এবং ধীর হতে পারে। অন্তর্দৃষ্টি শক্তিশালী হলেও এটি নির্ভরশীল নয়। মানুষের মস্তিষ্ক বিভিন্ন ধরনের স্নায়বিক ত্রুটি বা বায়াস, অর্থাৎ পক্ষপাতিত্ব দ্বারা প্রভাবিত হয়, যা আমাদের অন্তর্দৃষ্টি ভুল পথে পরিচালিত করতে পারে। প্রথম ত্রুটি যা অন্তর্দৃষ্টির মাধ্যমে ঘটতে পারে তা হল কনফার্মেশন বায়াস বা নিশ্চিতকরণের পক্ষপাতিত্ব। এর মানে হচ্ছে, আমরা যে কোনো তথ্য বা সিদ্ধান্তে বিশ্বাসী থাকি, তখন আমরা শুধু সেই সব তথ্যকে অনুসন্ধান করি যা আমাদের পূর্ব ধারণার সাথে মেলে। এই ধরনের পক্ষপাতিত্ব আমাদের নতুন বা ভিন্ন তথ্য গ্রহণে বাধা দেয়। দ্বিতীয় ত্রুটি হল অ্যাঙ্কারিং বায়াস। এটা ঘটে যখন আমরা প্রথমে যে তথ্য পেয়েছি সেটিকে ভিত্তি হিসাবে গ্রহণ করি এবং পরবর্তী সব সিদ্ধান্ত তার সাথে সম্পর্কিত করতে থাকি।
এতে আমাদের চিন্তা সীমাবদ্ধ হয়ে পড়ে এবং পুরো পরিস্থিতি বা তথ্যের যথাযথ বিশ্লেষণ করা হয় না। এই ত্রুটিগুলো থেকে বোঝা যায় যে অন্তর্দৃষ্টি শুধুমাত্র প্রাকৃতিক অনুভূতির ওপর নির্ভর করে, তবে এটি কখনো কখনো ভুল সিদ্ধান্তে পৌঁছতে পারে, কারণ এটি পক্ষপাতিত্ব এবং স্নায়বিক ত্রুটির শিকার হতে পারে। যখন আমরা যুক্তির মাধ্যমে চিন্তা করি, তখন আমরা সমস্যার সব দিক বিশ্লেষণ করি এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিই। যুক্তির শক্তি হলো এর ধারাবাহিকতা এবং প্রমাণের উপর ভিত্তি করে কাজ করা। শার্লক হোমসও সবসময় যুক্তির মাধ্যমে কাজ করতেন। তিনি সমস্যার সমাধানে প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে কাজ করতেন, তবে যুক্তির ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। কখনো কখনো আমরা প্রয়োজনীয় তথ্য বা প্রাসঙ্গিক জ্ঞান না পেয়ে যুক্তির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না। যুক্তির প্রক্রিয়া সময় সাপেক্ষ হতে পারে এবং সঠিক সিদ্ধান্তের জন্য প্রায়ই একাধিক তথ্য এবং প্রাসঙ্গিক বিশ্লেষণ প্রয়োজন। মানুষের মস্তিষ্কে বায়াস এবং বিভিন্ন প্রাকৃতিক ত্রুটি থাকায় আমরা প্রায়ই ভুল সিদ্ধান্তে পৌঁছাই এবং আমাদের চিন্তা প্রক্রিয়া অপ্রতুল হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, আমরা একটি ভ্রান্ত ধারণা বা অভ্যাসে আটকে যেতে পারি এবং অন্য কোনো তথ্যকে গুরুত্ব দিতে পারি না। এছাড়াও মানুষের অন্তর্দৃষ্টির মধ্যে বিভিন্ন ধরনের আগের অভিজ্ঞতার প্রভাব থাকতে পারে। এমনকি আমরা যেটি জানি না তা থেকেও আমাদের অন্তর্দৃষ্টি অনেক সময় সিদ্ধান্তে পৌঁছায়। এই ধরনের অজ্ঞাত এবং অবচেতন প্রক্রিয়া আমাদের চিন্তা প্রক্রিয়া অবাস্তব এবং পক্ষপাতিত্বপূর্ণ করতে পারে। শার্লক হোমসের চরিত্র এই দুটি পদ্ধতির আদর্শ সমন্বয়কে প্রতিফলিত করে। হোমস খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি কখনো একেবারে অতিরিক্ত অন্তর্দৃষ্টি বা শুধু যুক্তির উপর নির্ভর করতেন না। উনি তার সিদ্ধান্ত গ্রহণের দুটো পদ্ধতির মধ্যে সমন্বয় করতেন, যা তাকে একদিকে দ্রুত এবং অন্যদিকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করত। এই ধরনের ভারসাম্য অর্জন করতে আমাদের মস্তিষ্কে নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়াতে হবে, যাতে অন্তর্দৃষ্টি এবং যুক্তির মধ্যে সঠিক সমন্বয় স্থাপন করা যায়। অন্তর্দৃষ্টি এবং যুক্তির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে আমরা যত বেশি চর্চা এবং অভ্যাস করব, তত বেশি দক্ষ হয়ে উঠব। যুক্তি এবং অন্তর্দৃষ্টি দুটোই একজন ব্যক্তির মস্তিষ্কের অঙ্গ, এবং এই দুটি পদ্ধতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে আমাদের প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র শার্লক হোমসের মতো একজন চরিত্রের কাছে এই দক্ষতা সীমাবদ্ধ নয়। আমরা সবাই আমাদের জীবনে এটি অর্জন করতে পারি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্তর্দৃষ্টি ও যুক্তির মেলবন্ধন প্রয়োজন। উদাহরণস্বরূপ, একজন ডাক্তার যখন রোগীর লক্ষণ দেখে চিকিৎসা নির্ধারণ করেন, তখন তিনি তার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে অন্তর্দৃষ্টি ব্যবহার করতে পারেন, কিন্তু তারপর তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। এছাড়া একজন নেতা বা ম্যানেজারও সিদ্ধান্ত নিতে গেলে দ্রুত অন্তর্দৃষ্টি এবং শীতল মাথায় যুক্তি ব্যবহার করতে পারেন, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এটি সঠিক হয়। মানুষের মস্তিষ্কের ওপর কাজ করার মাধ্যমে অন্তর্দৃষ্টি ও যুক্তির মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করা সম্ভব। শার্লক হোমসের মতো একজন অসাধারণ চরিত্রের উদাহরণ দিয়ে লেখিকা দেখিয়েছেন যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্তর্দৃষ্টি এবং যুক্তির সঠিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য অর্জন করতে আমাদের ধৈর্য, পরিশ্রম এবং প্র্যাকটিসের প্রয়োজন। শার্লক হোমসের মতো চিন্তা করা কি শুধুই কল্পনা? মাস্টারমাইন্ড বইটি বলে, একেবারেই না। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, মনোযোগী হতে পারেন আর নিজের চিন্তাকে একটু একটু করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনিও হতে পারেন নিজের জীবনের গোয়েন্দা। আমাদের চারপাশে হাজারো সংকেত, হাজারো সূত্র লুকিয়ে আছে, শুধু প্রয়োজন সেগুলো দেখতে শেখার। এই অডিও বুকটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন